আচ্ছা, সূর্য চলে এসেছে, চাঁদ আমার পেছন পেছন ঘুরছে, আর যখন তখন আমাকে ঝাঁপ মারতে হচ্ছে। ব্যাপারটা মুশকিল কাণ্ড হয়ে গেছে। কি কখনো জোয়ার ভাটায় আমি তলিয়ে যাচ্ছি, কখনো নদী আমায় ভেসে নিয়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে আমি জিওগ্রাফি দেখছি, হাঁটতে চলতে জিওগ্রাফি দেখছি, খেতে পাচ্ছি মনে হচ্ছে ধান চাষ হচ্ছে। এ মহা মুশকিল হয়ে গেছে। এই জন্য এই শিলাটা একটা সময় কি হবে, ব্লাস্ট করবে। এরা সংসার হবে, নতুন সংসার করছে এরা সবে, তো এদের সংসারে নতুন প্রজন্ম আসবে, সে হচ্ছে H2CO3, H2CO3, নতুন প্রজন্ম, ডেঞ্জারাস প্রজন্ম। ধ্বংস ডাইঅক্সাইডের সংসারে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে, বিভিন্ন স্টোন ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে যাচ্ছে, আস্তে 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 ক্যান্সার হয়ে যাচ্ছে। এ মানে কোমায় চলে যাবে, কোমায় চলে যাবে, কিছু করার নেই। ডেঞ্জারাস কনসেপ্ট দিয়েছে, কি বলছে, সয়েল, SOIL, সয়েল মানে মাটি, সয়েল মানে মাটি, সয়েল ইজ দ্য ফাংশন। তোমাদের যে ক্লাসটা এখন হবে সেটা হচ্ছে আবহাওয়া বিকারের উপরে। তো আবহাওয়া বিকার বা ওয়েদারিং, এই আবহাওয়া বিকার বা ওয়েদারিং শব্দটি প্রথম কে ব্যবহার করেছে? G.K. গিলবার্ট। আবহাওয়া বিকার কি? আবহাওয়ার উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, শব্দটা মনে রাখতে হবে, চূর্ণ বিচূর্ণ। আবহাওয়ার উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে আবহাওয়া বিকার বলে। আবহ বিকারের আরেক নাম হচ্ছে বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন কেন? কারণ এখানে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে শিলা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। একটা পাথর বা শিলার টুকরো সে কি হচ্ছে? কোনো প্রসেসের মাধ্যমে ভেঙে যাচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে আবহ বিকার, সেই প্রসেসটা হচ্ছে আবহ বিকার। এবার আবহ বিকারের উপাদান কারা? আবহাওয়ার যারা উপাদান আছে তারাই। বায়ুর উষ্ণতা, বায়ুর বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বিভিন্ন বিষয় বায়ুর সাথে রিলেটেড, সে জলীয় বাষ্প হতে পারে, বায়ুর সাথে রিলেটেড, আবহাওয়ার সাথে রিলেটেড যা উপাদান আছে তারা আবহ বিকারের উপাদান। তাহলে আবহাওয়ার উপাদান দ্বারা সে বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়ার উপাদান দ্বারা সে উষ্ণতা হতে পারে। শিলা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। বাংলা ভাষায় কনসেপ্ট কি? শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে যখন আবহাওয়ার উপাদান দ্বারা, তখন সেটা আবহ বিকার। এবার এই আবহ বিকার শব্দটা G.K. গিলবার্ট প্রথম ব্যবহার করেছে। আবহ বিকার বুঝতে গেলে আমরা এখানে একটা বিষয়, একটা ছবি ধরো, এখানে আমরা বুঝছি যে এটা ধরো পাহাড়ি অঞ্চল একটা। এবার আবহাওয়ার বিভিন্ন উপাদান সে তারা কি করছে? ক্ষয় কাজে অংশগ্রহণ করেছে। সেটা বায়ুর উষ্ণতা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, আর্দ্রতা হতে পারে, যা খুশি হতে পারে, তারা আবহাওয়ার উপাদান। এরা হচ্ছে আবহাওয়ার উপাদান। এই আবহাওয়ার উপাদান দ্বারা যখন কি হচ্ছে, এই যে শিলাটা কি হবে? এর উপর এফেক্ট পড়ছে, এর উপর এফেক্ট পড়ে এই শিলাটা ভেঙে টুকরো টুকরো হবে, চূর্ণ বিচূর্ণ হবে। এই চূর্ণ বিচূর্ণ হওয়া পর্যন্তই আবহ বিকার, এর পরেটা নয়। এই যে ভেঙে টুকরো টুকরো হয়ে ধরো এখানে পড়ে আছে, ভেঙে টুকরো টুকরো হয়ে এখানে পড়ে আছে, এই জায়গায় পড়ে আছে, তাহলে এই যে ভেঙে টুকরো হলো, এর উচ্চতা বাড়বে না কমবে? তাহলে এর উচ্চতা কমে গেল, ছিল এতটা উচ্চতা, এ কমে গেল। তাহলে আবহ বিকারের ফলে কি হচ্ছে? ভেঙে যেতে পারে, উচ্চতা কমে যেতে পারে। কেন? কারণ চূর্ণ বিচূর্ণ হচ্ছে, শিলা ছিল এখানে, এসে পড়লো এখানে, আবহ বিকার হয়েছে, ওর উপরে ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এই টুকরো টুকরো শিলা খণ্ডগুলোকে বলা হয় রেগোলিথ। কি বলা হয়? রেগোলিথ। অর্থাৎ আবহ বিকারের ফলে যে শিলা চূর্ণ বিচূর্ণ শিলা তৈরি হয় তাকে কি বলা হয়? রেগোলিথ বলা হয়। আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলোকে বলা হয় রেগোলিথ। শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস দেখো, এই রেগোলিথ তো প্রেসার ক্রিয়েট করছে এখানে, ওই শিলা স্তরের উপরে, যার উপরে রেগোলিথ পড়ে আছে সেখানে চাপ দিচ্ছে না? আচ্ছা, এই রেগোলিথকে এখানে সবসময় পড়ে থাকবে নাকি? মুভ করতেও পারে, পড়ে থাকতেও পারে। মুভ করলে কারা ওকে নিয়ে যাবে? যারা গতিশীল বহির্জাত শক্তি, তারা ওকে নিয়ে যাবে। গতিশীল বহির্জাত শক্তি কারা? নদীর গতি আছে, তাহলে এটা গতিশীল বহির্জাত শক্তি। বায়ুর গতি আছে, এটা একটা গতিশীল বহির্জাত শক্তি। এরা কি করবে? এরা একে নিয়ে চলে যাবে, মুভ করবে। ওখানে জমে থাকতেও পারে, মুভ হতেও পারে। যদি মুভ হয়, যদি কোথাও নিচু জায়গা থাকে, সেখানে জমা হবে না? এই যে মুভ হওয়াটাকে বলা হয় ক্ষয়ী ভবন। এই যে মুভ হচ্ছে, একে কি বলা হয়? ক্ষয়ী ভবন বা ইরোশন। ক্ষয়ী ভবন বা ইরোশন। এই পার্থক্যটা লিখতে দেয় যে আবহ বিকার আর ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3 মার্কসে আসে। আবহ বিকার মানে আবহাওয়ার উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়। ক্ষয়ী ভবন মানে ওই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড যখন কোনো গতিশীল বহির্জাত উপাদান দ্বারা, শক্তি দ্বারা যারা মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, অপসারিত হচ্ছে, তখন সেটা ক্ষয়ী ভবন। ওই প্রসেসটা ক্ষয়ী ভবন। অপসারিত হওয়াটা ক্ষয়ী ভবন, ভেঙে যাওয়াটা আবহ বিকার। আবহ বিকার হোক আর না হোক, ক্ষয়ী ভবন হতে পারে।
অন্য কোনো ভাবে ভাঙতেই পারে শিলা, কিন্তু আবহবিকার যদি হয় ক্ষয়ীভবন হবে। আবহবিকার হলো মানে কিন্তু ভেঙে গেল, ক্ষয়ীভবন হবে। চান্সেস 100%-এর মধ্যে 95% ওভার বলা যেতে পারে যে এ মুভ হবে, একে নিয়ে যাবেই, নদী বায়ু হিমবায়ুকে নিয়ে যাবেই। নিয়ে কোথায় ফেলবে? যদি কোনো নিচু জায়গা থাকে সেখানে এসে জমা করবে। তাহলে সেই জায়গাটার উচ্চতা বাড়ছে না কমছে? তাহলে নিচু জায়গার উচ্চতা বাড়ছে আর উঁচু জায়গার উচ্চতা কমছে, প্রসেস চলছে। যে জায়গার উচ্চতা কমতে থাকে, ডাউন খেতে থাকে, ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমেই হয়। একে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। কি বলা হয়? অবরোহণ প্রক্রিয়া। যে জায়গার উচ্চতা কমছে, ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে যে জায়গার উচ্চতা কমে আসছে তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। আর যদি কোনো জায়গায় সঞ্চয় কাজ চলতে থাকে তাহলে সেই জায়গার উচ্চতা কি হবে? বাড়তে থাকবে। এই প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়। আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ আর অবরোহণ, এক জায়গার উচ্চতা কমছে আরেক জায়গার উচ্চতা বাড়ছে, তাহলে একটা লেভেলে চলে আসছে না? এই লেভেলটাকে বলা হয় পর্যায়ন। কি বলা হয়? পর্যায়ন। অর্থাৎ উচ্চতা কমে আসা আর উচ্চতা বেড়ে যাওয়া। কমে আসা, তুমি বড়, ছোট হয়ে আসো, তুমি ছোট, একটু তলায় ইট ফিট দিয়ে বড় হয়ে এসো, তাহলে একটা সমানে সমানে চলে এলো। তার মানে কি? একে বলে পর্যায়ন। এই পর্যায়ন শব্দটাকে ইংরেজিতে বলা হয় গ্রেডেশন। গ্রেডেশন। এই গ্রেডেশন শব্দটা প্রথম ব্যবহার করে স্যালিসবেরি এবং চেম্বারলিন। স্যালিসবেরি এবং চেম্বারলিন। গ্রেডেশন। আর এই গ্রেডেশন শব্দটা এসছে গ্রেড থেকে, GRADE। গ্রেড মানে পর্যায়, গ্রেড মানে পর্যায়। পর্যায় শব্দটা বা গ্রেড শব্দটা ব্যবহার করে GK গিলবার্ট। GK গিলবার্ট প্রথম এই গ্রেড শব্দটা ব্যবহার করেছে। আর পর্যায়ন শব্দটা বা গ্রেডেশন শব্দটা ব্যবহার করেছে স্যালিসবেরি এবং চেম্বারলিন। তাহলে আমরা এই যে কনসেপ্ট গুলো বুঝলাম, এগুলো সবই ক্ষয় চক্রের কনসেপ্ট। ক্ষয়, বিভিন্ন যে উচ্চ ভূমি তারা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে কোনো ক্ষয়িত পদার্থগুলো মুভ করছে, তারা কোনো নিচু জায়গায় জমা হচ্ছে, এটা চলতেই থাকছে। এগুলো ক্ষয় চক্রের বিভিন্ন ধরনের পর্যায়, এগুলো হতেই থাকবে। আবার ভূমির উত্থান হবে, আবার ক্ষয় চক্র চলতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো, এই যে আমরা দেখলাম যে ক্ষয়ীভবন হলো, এই ক্ষয়িত পদার্থগুলো যে জায়গায় চাপ দিচ্ছিল, তারা যদি এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় চলে যায়, তাহলে সেই জায়গাটায় যে চাপটা ছিল সেই চাপটা বাড়বে না কমবে? কমে যাবে। আবার একটা জিনিস দেখো, এখানে ক্ষয়ীভবনের মাধ্যমে মুভ করছে, যদি এখানে ঢাল থাকতো, এইভাবে ঢাল আছে, ঢালু অঞ্চল আছে, যদি ঢালু অঞ্চলে ক্ষয়িত পদার্থগুলো এসে হতো, তাহলে কোনো গতিশীল কোনো ক্ষয় প্রক্রিয়া বা কোনো গতিশীল উপাদানের প্রয়োজন হতো না। নর্মালি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এরা গড়িয়ে চলে আসতো, ধস নামতো বা ঊর্ধ্বপতন হতো, উপর থেকে নিচে পড়ছে, তখন কোনো গতিশীল প্রক্রিয়ার প্রয়োজন আছে? নর্মালি ওরা গড়িয়ে গড়িয়ে চলে আসছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। একে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এটা হচ্ছে কিসের জন্য? ইনভিজিবল পাওয়ার, চোখে দেখা যাচ্ছে না কিন্তু কাজ হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি কখনো চোখে দেখা যায় না, কিন্তু শক্তি তো আছে। তো এখানে এই যে পর্বতের ঢাল বরাবর বা ভূমির ঢাল বরাবর ক্ষয়িত পদার্থগুলো উপর থেকে নিচের দিকে চলে আসছে, এই প্রক্রিয়াটাকে, ক্ষয়িত প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এই যে শক্তিটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এখানে কি হতে পারে? ধস নামতে পারে, গড়িয়ে আসতে পারে, পতন হতে পারে। তাহলে এর ফলেও তো মুভ করছে। এখানে যেমন ডাইরেক্ট ইনভলভ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সোজেনেটিক ফোর্সেস, ডাইনামিক এক্সোজেনেটিক ফোর্সেস, যাদের গতি আছে, তো এরা ইনভলভ হয়েছে। তো ক্ষয়ীভবনে ওরা ইনভলভ হয়ে নিয়ে চলে গেল। এটা পুঞ্জিত ক্ষয়ের জন্যও চলে আসতে পারে। যদি চলে আসে, এখানে চাপ বেড়ে গেল না কমে গেল? কমে গেল। এই চাপ হ্রাসকে বলে ডেনুডেশন বা নগ্নীভবন। কি বলা হয়? ডেনুডেশন। ডেনুডেশন বা নগ্নীভবন। নগ্নীভবন, চাপ হ্রাস পাওয়াটা, চাপ হ্রাস পেল, নগ্নীভবন। এই নগ্নীভবনে কারা জড়িত আছে? পুঞ্জিত ক্ষয় আছে কি নেই? আবহবিকার আছে কি নেই? ক্ষয়ীভবন আছে কি নেই? এদের তিনজনের মিলিত প্রক্রিয়া হচ্ছে নগ্নীভবন। এর সাথে আবহবিকার জুড়ে আছে। আবহবিকার না হলে ক্ষয়ীভবন হবে কি করে? জুড়ে আছে। আবার এর সাথে পুঞ্জিত ক্ষয় জুড়ে আছে, ধস নামছে, এরা সবাই মিলিতভাবে কিন্তু নগ্নীভবন। তাহলে নগ্নীভবন ইকুয়াল টু আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়, তিনটেকেই রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? শূন্যস্থান পূরণ করার মতো বিষয়। এই কনসেপ্ট গুলো যেগুলো আমরা জানলাম এখন গোড়া থেকে, সবগুলো আবার ব্যাকে এসে যদি আরেকবার, যদি মনে না থাকে আরেকবার দেখলাম। কিন্তু এই যে বিষয়গুলো আমরা জানলাম সবই আবহবিকারের ভিত্তি স্থাপন করলো, ক্ষয়চক্রের বেস তৈরি করলো। এবার আমরা আবহবিকারের প্রকারভেদে ঢুকবো। বিভিন্ন ধরনের আবহবিকার হয়,
এক এক করে আমরা সেই প্রকারভেদ গুলোয় যাচ্ছি। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার বা জৈবিক আবহবিকার, এইগুলো হচ্ছে মেন আবহবিকারের প্রকারভেদের মধ্যে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার, 3 ধরনের আবহবিকার হয়। তাহলে আমরা এবারে প্রথমে যান্ত্রিক আবহবিকারে যাচ্ছি। প্রথমে আমরা কোথায় যাচ্ছি? যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার বা একে বলা হয় মেকানিক্যাল ওয়েদারিং। যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং। ধরো একটা শিলা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর আমরা শিলার টুকরোটা পেলাম, ওই টুকরোটাকে দেখে বলে দিলাম এটা তো ব্যাসল্টের টুকরো, রেল লাইনের ধারে পড়ে থাকে আমি দেখেছি। একটা টুকরো পেলাম, ও এটা তো গ্রানাইটের টুকরো। তাহলে টুকরোগুলোকে দেখে চিনতে পারছি আমরা, শুধু ভেঙে গেছে, তার বাহ্যিক পরিবর্তন হয়েছে, কোনো কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জেস আসেনি। দেখে মনে হচ্ছে, আমার হাত পা ভেঙে গেছে, হাত ধরে বললো এই হাতটা চেনা চেনা লাগছে, এই হাতে একটা ট্যাটু ছিল, এই ট্যাটুটা তো দেখে দেখে চেনা চেনা লাগছে। হাতটা ভেঙে পড়ে কেটে পড়ে আছে, দেখে বললো এটা মানুষের হাত, শিম্পাঞ্জির না। তো বিষয়টা দেখে বুঝতে হবে যে বাহ্যিক পরিবর্তন যদি হয়, শুধুমাত্র আকার আকৃতিগত পরিবর্তন হয়, অর্থাৎ ভৌত পরিবর্তন হয় বিজ্ঞানের ভাষায়, তাহলে সেটা যান্ত্রিক আবহবিকার। কি আবহবিকার? যান্ত্রিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকার দুটো অঞ্চলে বেশি হয়ে দেখা যায়। খুব বেশি হয় মরু অঞ্চলে, সব থেকে গুরুত্বপূর্ণ মরু অঞ্চলে, আর মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে একটু কম হয়, কিন্তু ওখানে হয়, কিন্তু সব থেকে বেশি হয় মরু অঞ্চলে। এই মরু অঞ্চল মানেই হচ্ছে উষ্ণতার তারতম্যের জন্য যান্ত্রিক আবহবিকার। উষ্ণতার তারতম্যের জন্য যান্ত্রিক আবহবিকার মরু আর মেরুতে খুব বেশি হয়। এবার এক এক করে আমাদের বইতে টেক্সট বই যদি খুলে আমরা দেখি যে এক এক করে পরপর সাজিয়ে দিয়েছে যে উষ্ণতার তারতম্যের জন্য মরু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে কোন কোন আবহবিকার হয় এবং কিভাবে হয়। মানে যান্ত্রিক আবহবিকারের কোন কোন প্রক্রিয়াগুলো দেখা যায়। পরীক্ষায় 5 নম্বরে প্রশ্ন আসে যে যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো, সংজ্ঞা লিখে দিলাম, বৈশিষ্ট্য লিখে দিলাম। যান্ত্রিক আবহবিকার সশব্দে হবে কি হবে না? ভেঙে যাচ্ছে তো শব্দ হবে। তো যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো কি কি সেটা লেখো, চিত্র সহ 5 মার্কসে কোশ্চেন আসে। তো আমরা প্রথমে এই মরু অঞ্চলে কারা হচ্ছে উষ্ণতার পার্থক্যের জন্য সেগুলো দেখছি। মরু অঞ্চলে দিনের বেলা কেউ গেছো মরুভূমিতে? আচ্ছা, যাওনি। মরুভূমিতে যারা গেছে দিনের বেলা, তারা দেখতে পেয়েছে বা ফিল করেছে যে কত বেশি উষ্ণতা, অনেক উষ্ণতা। দিনের বেলা উষ্ণতা অত্যাধিক পরিমাণে, আবার রাত্রিবেলা ঠান্ডা। দেখবে গরমকালে তোমার এলাকায় যদি কোনো কুকুর থাকে, রাস্তায় বসে আছে বা দিনের বেলা ঘুরছে, রাত্রিবেলা ওরা বালি খোঁজে, কোথায় বালি আছে, ওই বালিগুলো একটু সরিয়ে দিয়ে ওখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কারণ ওর থেকে ঠান্ডা জায়গায় রাত্রিবেলা, গ্রীষ্মকালে কিচ্ছু নেই। সব থেকে বেশি ঠান্ডা হয় তাড়াতাড়ি, আবার সব থেকে বেশি গরম হয় দিনের বেলা, ওর ধারে কাছে যেতে পারবে না, পা দিতে পারবে না। তো ও যদি গরম হয়, ওর অঞ্চলে উপরে যে বায়ু আছে সে কি ঠান্ডা থাকবে? তো মরুভূমি অঞ্চল এই জন্য হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু, এক্সট্রিম কাইন্ড অফ ক্লাইমেটিক কন্ডিশনস। দিনের বেলা মারাত্মক গরম, রাত্রের বেলা মারাত্মক ঠান্ডা। এবার একটা জিনিস বলো, কোন শিলাস্তর আছে ওখানে, পাথর আছে, পাহাড় আছে, থাকতে পারে বিভিন্ন ধরনের, তারা কি দিনের বেলা ঠান্ডা হয়ে যাবে? অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাবে, আর রাত্রিবেলা অত্যাধিক পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। তাহলে হিউজ কাইন্ড অফ দা কি বলবো, ডিফারেন্সিয়েশন বলা যেতে পারে, যে একটা পার্থক্য দেখা যাচ্ছে উষ্ণতার। দিনের বেলা উষ্ণতা অনেক বেশি আর রাতের বেলা উষ্ণতা অনেক কম। তাহলে এই যে পার্থক্যের জন্য শিলার উপরে প্রভাব পড়ছে। তুমি একবার এসি ঘরে ঢুকছো, একবার বাইরে বেরোচ্ছ, একবার এসি ঘরে ঢুকছো, একবার বাইরে বেরোচ্ছ, তোমার উপর কন্ডিশন খারাপ হওয়ার চান্স অনেক বেশি, কারণ তোমার বডি টেম্পারেচার একবার ঠান্ডা হয়ে যাচ্ছে, একবার গরম হয়ে যাচ্ছে। তুমি আবার দেখছো ওয়েদার যখন চেঞ্জ হয়, যে গরম থেকে এবার শীত যাচ্ছে, শীত থেকে এবার গরম পড়ছে, তখনও মানুষের মধ্যে বিভিন্ন জ্বর সর্দি কাশি লেগে থাকে, কারণ বডি টেম্পারেচার সেগুলোকে নতুন নতুন ভাবে সে ভাইরাস অ্যাটাক করে, বা বিভিন্ন ধরনের ফিজিক্যালি বিভিন্ন ধরনের পার্টস গুলো স্ট্রং হয়। তো সেরকম ওয়েদার চেঞ্জ যদি হয়, টেম্পারেচার যদি বাড়ে কমে, তাহলে শিলার উপরেও প্রভাব পড়ে। শিলা দিনের বেলা অত্যাধিক পরিমাণে গরম হয়ে গেছে, প্রসারিত হতে থাকবে। তাপ পেলে বস্তু কি হয়? প্রসারিত হতে থাকে। শব্দটা মনে রেখো, প্রসারণ। আবার রাত্রিবেলা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, সংকুচিত হয়ে যাবে। শব্দটা মনে রেখো, সংকোচন। এই প্রসারণ আর সংকোচন ভুললে হবে না। তাহলে মরু অঞ্চলে এই প্রসারণের কথা আর সংকোচনের কথাটা মনে রাখতে হবে। তাহলে প্রসারিত হলে কি হবে? মানে তাপ বেড়ে গেছে মানে প্রসারিত হচ্ছে, আর তাপ কমে গেছে মানে সংকুচিত হচ্ছে। তাহলে একটা মানে কোনো বস্তু একবার প্রসারণ একবার সংকোচন, একবার প্রসারণ একবার সংকোচন হতে হতে তার মধ্যে পীড়ন সৃষ্টি হবে। একবার চেপে ধরছে, একবার রিলিজ করছে, একবার চেপে ধরছে, একবার রিলিজ করছে, ওর মধ্যে পীড়ন সৃষ্টি হবে। পীড়ন সৃষ্টি হওয়া মানে ফাটল সৃষ্টি হবে। পীড়ন সৃষ্টি হলো মানে এবার
ফাটল সৃষ্টি হবে, আর ফাটল হলে বিভিন্ন আকার আকৃতিতে শিলা ভেঙে যাবে। এই ভেঙে যাওয়াটাই, এই চূর্ণ বিচূর্ণ হওয়াটাই আবহবিকার। কার জন্য হলো? উষ্ণতার জন্য। আর উষ্ণতা আবহাওয়ার উপাদান। তাহলে আবহাওয়ার উপাদান দ্বারা যখন শিলা ভেঙে গেল তখন আবহবিকার, আর ভৌত পরিবর্তন হয়েছে মানে যান্ত্রিক আবহবিকার। তাহলে বিষয়টা কি? কোনো একটা শিলাস্তর সাপোজ ধরো ব্লক আকারে যদি ভেঙে যায়, ধরো এখানে একটা শিলাস্তর রয়েছে, তারা বিভিন্ন ভাবে ব্লক আকারে ভেঙে গেছে, এটাকে ব্লক ডিসইন্টিগ্রেশন বলা হয়। অর্থাৎ আবহবিকারের ফলে বিভিন্ন ধরনের শিলা স্তূপের মধ্যে যখন দেখা যায় যে তারা ব্লক আকারে ভেঙে গেছে, ব্লক আকারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তাকে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। ব্লক ডিসইন্টিগ্রেশন একে বলা হয় প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ। প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ বলা যেতে পারে। অর্থাৎ ব্লক ডিসইন্টিগ্রেশন, ব্লক ডিসইন্টিগ্রেশন, ব্লক আকারে বিচ্ছিন্ন হচ্ছে, ব্লক আকারে ভেঙে গেছে, বড় বড় ব্লক। এটা একটা ব্লক এখানে পড়ে আছে, এটা একটা ব্লক, ব্লক আকারে ভেঙে গেছে, ব্লক আকারে, ব্লক আকারে ভেঙে গেছে। উল্লম্ব দারণ সৃষ্টি হয়েছে। উল্লম্ব দারণ সৃষ্টি হলে বিশেষত ব্যাসল্ট জাতীয় শিলায় এই উল্লম্ব দারণ বেশি সৃষ্টি হয়। উল্লম্ব ভাবে ফেটে গেছে শিলা, উল্লম্ব ভাবে ক্র্যাক নিয়েছে, তাহলে উল্লম্ব ফাটলকে দারুণ বলা হয়। বড় বড় উপর থেকে নিচ অব্দি ফেটে গেছে, ওই ফাটল বরাবর ধসে গেছে, আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কোন শিলা এটা বেশি দেখা যায়? ব্যাসল্ট জাতীয় শিলায়। ব্যাপারটা বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে যে প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ এটা হচ্ছে 1 নম্বর মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার। এটা কেন হয়? ওই যে উষ্ণতার পার্থক্য, তার জন্য কি হচ্ছে? উল্লম্ব দারণ ফাটল, তার জন্য কি হচ্ছে? শিলা ব্লক আকারে ভেঙে যাচ্ছে, ব্লক আকারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই এটাকে ব্লক বিচ্ছিন্নকরণ বা প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে বইয়ের ভাষা থেকে কিছু নিয়ে তোমাকে নিজের মতো করে রেডি করতে হবে যে আমি কি সংজ্ঞা দেব, কি এর উৎপত্তি দেব, কি ডায়াগ্রাম ইউজ করব। ব্যাপারটা বোঝা গেছে? ইউ শুড নিড টু ক্লিয়ার ইউর কনসেপ্ট ফার্স্ট। এবার আমরা কি যাব? এর পরের পার্টটা কি আছে? এর পরের পার্ট আছে স্বল্ক মোচন। কি আছে? স্বল্ক মোচন বা এক্সফোলিয়েশন। স্বল্ক মোচন বা এক্সফোলিয়েশন, এটা কি? স্বল্ক মোচন, স্বল্ক মোচন এটা কি? দেখো এক্সফোলিয়েশন বা স্বল্ক মোচনটা কি? তোমরা পেয়ারা গাছের বাকল মোচন দেখেছো? পেয়ারা গাছ থেকে ছাল উঠে আসে, পেঁয়াজকে একটা একটা করে খোসা ছাড়ানো যায়, শিলাও এইভাবে খোসা ছেড়ে যায় একটু একটু করে। কিভাবে? দেখো কিছু শিলা আছে, ম্যাক্সিমাম শিলাই তাপের কুপরিবাহী, তাপের কুপরিবাহী। অর্থাৎ দিনের বেলা টেম্পারেচার যদি আসে শিলার উপরিভাগে আসছে, শিলার ভেতরের দিকে যাচ্ছে না, শিলার উপরি স্তরের মধ্যে আছে, এই উপরের স্তরের মধ্যেই আছে, শিলার ভিতরের দিকে যাচ্ছে না। অর্থাৎ যা হওয়ার সব এই উপরের স্তরে হচ্ছে। গরম হচ্ছে মানে শিলার উপরি স্তর হচ্ছে, ঠান্ডা হচ্ছে মানে শিলার উপরি স্তর হচ্ছে। কেন? কারণ শিলা তাপের কুপরিবাহী, কুপরিবাহী হওয়ার জন্য তাপটা ভিতরে যাচ্ছে না। তাহলে সংকোচন যদি হয় শিলার উপরের স্তর হচ্ছে, প্রসারণ যদি হয় শিলার উপরি স্তর হচ্ছে। তাহলে উপরি স্তর আর ভিতরের স্তরের মধ্যে একটা অসম তাপ ঢাল সৃষ্টি হচ্ছে। অসম তাপ ঢাল, উপরের স্তর আর ভিতরের স্তরের মধ্যে সমান তাপ নেই, অসম তাপ ঢাল সৃষ্টি হয়েছে। তাহলে উপরের স্তর আর ভিতরের স্তরের মধ্যে যদি অসম তাপ ঢাল সৃষ্টি হয়, তাহলে শিলার উপরি স্তর আর ভিতরের স্তরের মধ্যে পার্থক্যের কারণে শিলার উপরি স্তর একটু একটু করে খুলে বেরিয়ে আসবে, উপরি স্তরগুলো খুলে বেরিয়ে আসবে। যেমন পেঁয়াজের খোসার মতো, পেঁয়াজের খোসার মতো আলগা হয়ে যাচ্ছে। তাহলে উপরের স্তর কি হচ্ছে? খুলে বেরিয়ে আসছে। কেন? কারণ অসম তাপ ঢাল সৃষ্টি হয়েছে। যত সংকোচন প্রসারণ সব এই স্তরেই হয়েছে অসম তাপ ঢালের কারণে। তাহলে উপরের স্তরগুলো খুলে আলগা হয়ে যাচ্ছে, ভিতরের স্তর বেরিয়ে আসছে। এখানে ভিতরে এটাকে যদি আমি মুছে দিই, তাহলে এই ধরো এটা উপরের স্তর ছিল, এটা খুলে বেরিয়ে এসছে, তাহলে বেরিয়ে এসছে, তাহলে ভেতরের স্তর বেরিয়ে গেল। উপরেরটা যদি আলগা হয়ে চলে যায়, উড়ে গেল, তাহলে ভিতরের স্তরটা বেরিয়ে এলো। এই ভিতরের স্তরের উপর এবার এফেক্ট পড়বে, তারপর এ খুলে বেরিয়ে আসবে। এরকম কন্টিনিউয়াসলি পেঁয়াজের খোসার মতো আলগা হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় স্বল্কমোচন বা এক্সফোলিয়েশন। স্বল্কমোচন বা এক্সফোলিয়েশন, ব্যাপারটা বোঝা গেছে? গ্রানাইট জাতীয় শিলায় অনেক বেশি দেখা যায় এবং এর ফলে গোলাকার জাতীয় ভূমিরূপ তৈরি হয়। মাথায় রাখতে হবে গোলাকার জাতীয় ভূমিরূপ। আর তুমি উদাহরণ হিসেবে লিখে দেবে মরুভূমির নাম, বিশেষত উষ্ণ মরুভূমিগুলোতে এই ধরনের ভূমিরূপ বেশি সৃষ্টি হয়। ভারতের থর মরুভূমি অবশ্যই উষ্ণ মরুভূমি, সাহারা মরুভূমি উষ্ণ মরুভূমি। তাহলে এই সমস্ত মরুভূমিগুলোতে এই ধরনের ভূমিরূপগুলো বেশি দেখা যায়। ঠান্ডার মধ্যে উষ্ণতার পার্থক্যটা অতটা পরিমাণ হয় না যেটা
উষ্ণ মরুভূমিতে হয়। সেজন্য বেশি পরিমাণ এই ধরনের ভূমিরূপগুলো উষ্ণ মরুভূমিতেই দেখা যায়। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণা বিসরণ বা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, ক্ষুদ্র কণা বিসরণ, ক্ষুদ্র কণা বিসরণ বা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, এটা কি? আচ্ছা, একটা পরিবারে অনেক সদস্য থাকে, তোমার বাড়ি 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের ক্ষমতা সমান নয়, 5 জন সদস্যের আয় উপার্জন সমান নয়, 5 জন সদস্য সমান মানসিকতার নয়, হাতের 5টা আঙুল সমান নয়। শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত। ছোটবেলায় পড়ে এসছো ক্লাস 8-এ, যে শিলা ধরো ব্যাসল্ট শিলা, তার মধ্যে ধরো হর্নব্লেন্ড আছে, ধরো কোয়ার্টজ আছে, ধরো মাইকা আছে, ধরো তোমার ফেলসপার আছে, বিভিন্ন ধরনের ধরো খনিজ রয়েছে। তাহলে এতগুলো খনিজের সমন্বয় ধরো ব্যাসল্ট তৈরি, বিভিন্ন ধরনের শিলার খনিজ নিয়ে গ্রানাইট তৈরি। তাহলে বিভিন্ন ধরনের শিলা সে বিভিন্ন ধরনের খনিজ নিয়ে তৈরি। শিলা খনিজের সমন্বয়ে তৈরি হয়। শিলা কিসের সমন্বয়ে তৈরি হয়? খনিজের সমন্বয়। তাহলে শিলা যদি খনিজের সমন্বয়ে তৈরি হয়, তাহলে সেই শিলার মধ্যে একাধিক খনিজ আছে। একাধিক খনিজ সমান প্রকৃতির নয়, তাহলে একই খনিজ হতো, তাহলে আলাদা আলাদা খনিজ। তাহলে এক এক ধরনের খনিজের তাপ গ্রহণ ক্ষমতা এক এক ধরনের হবে, তাপ ছাড়ার ক্ষমতা এক এক ধরনের হবে, সমান হবে না সবার। তাহলে শিলার মধ্যে যদি একাধিক পরিমাণে খনিজ থাকে, তাহলে সেই খনিজ, এখানে একটা ধরো বিভিন্ন ধরনের খনিজ আছে, বিভিন্ন ধরনের খনিজের সমন্বয় ধরো এই শিলা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের খনিজ ধরো আছে। তাহলে সব ধরনের খনিজের কি তাপ গ্রহণ ক্ষমতা একরকম? সব ধরনের খনিজের তাপ গ্রহণ বা তাপ ছাড়ার ক্ষমতা একরকম? একরকম নয়, একরকম নয়। তাহলে একরকম যদি না হয়, তাহলে আলাদা আলাদা যদি তাপ সংকোচন প্রসারণ হয় এদের মধ্যে, তাহলে শিলার মধ্যে বিরাট পরিমাণে যে অসম তাপের সৃষ্টি হবে, বিশাল পরিমাণে। অর্থাৎ একই শিলা, তার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ বিভিন্ন ধরনের ক্ষমতা দেখাচ্ছে। কেউ বেশি বেশি পরিমাণে উত্তপ্ত হচ্ছে, কেউ কম কম পরিমাণে উত্তপ্ত হচ্ছে। তাহলে একই টাইমে কেউ বেশি কেউ কম যদি উত্তপ্ত হয়, তাহলে শিলার মধ্যে ডেঞ্জারাস ব্যাপার দেখা যাবে। এর মধ্যে সবাই আলাদা আলাদা খনিজ আছে, আলাদা আলাদা ভাবে উত্তপ্ত হচ্ছে, আলাদা আলাদা ভাবে ঠান্ডা হচ্ছে, অসমভাবে অসম তাপীয় ডালের সৃষ্টি হচ্ছে। নিয়ে সহ্য করতে পারবে না, অসহ্য হয়ে যাবে এর কাছে, এই শিলার কাছে অসহ্য হয়ে যাবে ব্যাপারটা। মানে মাথা যেন পাজলড হয়ে যাচ্ছে। একরকম, আমি ধরো একটা টিচার, তুমি ধরো 5টা জিওগ্রাফি টিচারের কাছে পড়ো, এই ক্ষুদ্র কণা বিসরণ 5টা টিচার 5 রকম করে বুঝিয়েছে, কিন্তু মহা ঝামেলায় পড়লাম, বাচ্চাটা কি করবে? 1 নম্বর টিচার, হ্যাঁ এইভাবে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার কাল মুখস্থ করে আসবি, হ্যাঁ স্যার। আবার 2 রকম টিচার বলেছে, বাবা মা বলেছে না একে 5টা টিচার দিয়ে তৈরি করবো, যেন এই পৃথিবীর মধ্যে সেরা হয়। এবার 5টা টিচার 5 রকম ভাবে এমন ভাবে তোমাকে গুলে ঘেঁটে ঘ করে দিয়েছে, তুমি শেষে গিয়ে স্বল্পমোচন বলছো ক্ষুদ্র কণা বিসরণের জায়গায়। ব্রেন হ্যাং হয়ে গেছে, মানে কি হলো, 5টা টিচারের 5 রকম অভিনয় তোমাকে দেখাতে হবে, তো মুশকিল কাণ্ড হয়ে গেছে। শিলাটা আর সহ্য করতে না পেরে ব্লাস্ট করেছে বিরাট পরিমাণে, আমি আর পড়াশোনা করবো না। কি হয়েছে, আমার কাছে সূর্য চলে এসেছে, চাঁদ আমার পেছন পেছন ঘুরছে, আর যখন তখন আমাকে ঝাঁপ মারতে হচ্ছে। ব্যাপারটা মুশকিল কাণ্ড হয়ে গেছে। কি কখনো জোয়ার ভাটায় আমি তলিয়ে যাচ্ছি, কখনো নদী আমায় ভেসে নিয়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে আমি জিওগ্রাফি দেখছি, হাঁটতে চলতে জিওগ্রাফি দেখছি, খেতে পাচ্ছি, মনে হচ্ছে ধান চাষ হচ্ছে, মহা মুশকিল হয়ে গেছে। এই জন্য এই শিলাটা একটা সময় কি হবে, ব্লাস্ট করবে, ব্লাস্ট করবে, আর টিকতে পারবে না। তো মাঝে মাঝেই বা যারা মরুভূমিতে থাকে, মনে হয় যেন পাকিস্তান থেকে একটা বোম টোম পড়েছে, বুম করে একটা আওয়াজ হলো, কি হলো কি হলো কি হলো, চল এক্ষুনি চল বিএসএফ এর কাছে খবর দে, বোম পড়েছে। তো না, পাকিস্তান থেকে বোম পড়েনি, ওখানে শিলা ভেঙে ব্লাস্ট করেছে, ও সহ্য করতে পারেনি। সে একাধিক খনিজের সমন্বয়ে গঠিত, তো ও ব্লাস্ট করার কারণে কি হয়েছে, যে মানুষের মধ্যে এরকম আমাদের যে ধারণা যে বন্দুকের গুলির আওয়াজের মতো শিলা ভেঙে গেছে, বন্দুকের গুলির আওয়াজের মতো ধুম করে ফাটাস করে ফেটে গেল। এই তুমি জানো যে মেসোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলে, কিন্তু মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। নিয়ার অ্যাবাউট 10 লক্ষ পরিমাণ উল্কা মিটিওরস আমাদের পৃথিবীর দিকে আসছে প্রতিদিন। তাহলে যদি মেসোস্ফিয়ার না থাকতো, আমাদের মাথায় সব রোজ একটা করে উল্কাপিণ্ড পড়তো। হ্যাঁ, কেউ হয়তো গরু চড়াচ্ছে, সেখানে গেছে উল্কাপিণ্ড, কেউ হয়তো বিয়ে করেছে সবে, ওখান থেকে যাওয়া আসা করছে গাড়ি করে, ধুম করে একটা উল্কাপিণ্ড পড়লো। হ্যাঁ, একটা মহা মুশকিলের কাণ্ড। তো এই উল্কাপিণ্ড গুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করছে হচ্ছে মেসোস্ফিয়ার। বলছে কেন, মেসোস্ফিয়ার তো ঠান্ডা স্তর, ওখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যাচ্ছে কি করে। হ্যাঁ, এই জায়গায় আবহবিকারের কনসেপ্ট বুঝতে হবে। কি, মেসোস্ফিয়ার খুব ঠান্ডা স্তর,
আর উল্কাপিণ্ডগুলো বিরাট গরম। ওরা যখন আসছে হঠাৎ ঠান্ডার মধ্যে ঢুকেছে। মাঝে মধ্যে দেখবে ঠান্ডা, তোমরা ওই রান্না বান্না চাটা একটু আধটু করেছো, গরম জল একটু ঠান্ডা জায়গায় চ করে একটা শব্দ হয়ে যায়, হ্যাঁ একটা চ করে শব্দ হয়ে যায়। শব্দ হচ্ছে কেন? তো ব্যাপারটা সেটা না, এই যে উষ্ণতার একটা পার্থক্য, যে হঠাৎ করে বিরাট গরম জিনিস বিরাট ঠান্ডায় ঢুকে গেছে। লেক কেলোয়া কি হলো? ব্যাস করে ফেটে গেল। কি হলো? গুঁড়ো হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। তাহলে কি হলো? এটাই হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া। অর্থাৎ হঠাৎ করে বিরাট টেম্পারেচার, উল্কাপিণ্ড ঠান্ডার মধ্যে ঢুকে গিয়ে ব্লাস্ট করে গেছে, সহ্য করতে পারেনি, টেম্পারেচারে হিউজ ডিফারেন্স হয়ে গেছে। এই হতচ্ছাড়া এই জন্যই ব্লাস্ট করেছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভাবো তো তাহলে এখানে যদি কোনো একটা পাকিস্তানি বসে থাকতো, এর উপরে কি করা যায় আজকে দেখি কিভাবে কই ঢুকতে যায়, তো হঠাৎ করে এই যদি ব্রাশ করে বাস্ট হয়, আমাদের কোনো বন্দুকের গুলিও সহ্য লাগাতে হবে না, আমাদের মিসাইলও মারতে হবে না, আমাদের এই শিলাগুলোই বলবে আমি দেখাচ্ছি মজা, আমরাও আছি তো। হ্যাঁ, তো ধম করে একটা ব্লাস্ট করে দিল। তো বিষয়টা এটাই যে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, যে আবহ বিকারের একটা অন্যতম পয়েন্ট এটা। এটা গেল কি, এগুলো সব মরু অঞ্চলে গেল। এবারে আমরা একটু মেরু অঞ্চলে যাই। মেরু অঞ্চলে কি হয়? মেরু অঞ্চলে ঠান্ডা আর অত্যাধিক পরিমাণে বরফ জমে রয়েছে। এবং মেরু অঞ্চলে মেরু অঞ্চলে দিনের বেলা একটু হলেও টেম্পারেচার কি হয়, একটু হলেও ধরো বেশি আছে। তাহলে আমি এই একটা শিলাস্তর দেখাচ্ছি, এখানে ফাটল আছে, ফাটল। এবার এই ফাটলের মধ্যে দিনের বেলা ধরো একটু জল, বরফ গলে জল প্রবেশ করেছে, ঠিক আছে? এটা হতেই পারে যে এখানে এর মধ্যে বরফ গলে জল প্রবেশ করেছে দিনের বেলা। এবার একটা জিনিস বলো, রাত্রিবেলা কি হবে? এ তো বরফ তো হয়ে যাবেই। এত টেম্পারেচার কমে যায় রাত্রিবেলায়, কি আর হিমাঙ্কের নিচে নেমে যাবে? তাহলে এ তো জল তো আর জল থাকবে না, জল বরফে পরিণত হয়ে যাবে। এই বরফে যদি পরিণত হয়, ও তো জায়গা দিতে হবে। হ্যাঁ, একে তো জায়গা দিতে হবে, একে দিয়াল ভেঙে হলেও একে বড় ঘর দিতে হবে। তো এ কি করবে? এ তো আয়তনে বেড়ে গেছে। তাহলে আয়তনে বেড়ে যাওয়া মানে আমি ইনভিজিবল ভাবে এখানে দেখাচ্ছি, এর এইদিকে এতটা জায়গা লাগবে, এর এইদিকে এতটা জায়গা লাগবে, কিন্তু জায়গা পাচ্ছে না দিয়াল। তো দিয়ালে কি করবে? ও বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করবে, বিরাট পরিমাণে চাপ দেবে দুই গাত্রে, পার্বত্য দিয়াল গাত্রে। মানে ওখানে ভেঙে ফাটিয়ে দেবে পুরো, একেবারে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত প্রেসার দিয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটা কি জন্য হলো? উষ্ণতার জন্যই হলো। কোথায় হলো? মেরু অঞ্চলে হলো। দিনের বেলা ঠান্ডা, গরম একটু বেশি ছিল, জল ছিল। রাত্রিবেলা বিরাট ঠান্ডা পড়ে গেছে, ও জল বরফ হয়ে গেছে। এবার ওই টুকরো টুকরো শিলাখণ্ড গুলো যখন ত্রিকোণাকৃতির ভাবে বরফের টুকরোর সাথে পড়ে থাকে পর্বত গাত্রে, একে ট্যালাসোস্ক্রি বলা হয়। কি বলা হয়? ট্যালাসোস্ক্রি। ব্যাপারটা বোঝা গেছে? ট্যালাসোস্ক্রি বা স্ক্রিও ট্যালাস, ওই পর্বত গাত্রের ত্রিকোণাকৃতি বিভিন্ন ধরনের এই শিলার টুকরোগুলো কেন উৎপন্ন হলো? কোন প্রক্রিয়ায় হলো? এই প্রক্রিয়ায়। কি প্রক্রিয়া? তুহিন খণ্ডীকরণ। একে কি বলা হয়? তুহিন খণ্ডীকরণ বা ফ্রোস্ট অ্যাকশন। তুহিন খণ্ডীকরণ বা ফ্রোস্ট অ্যাকশন। ব্যাপারটা বোঝা গেছে? ফ্রোস্ট অ্যাকশন, তুহিন খণ্ডীকরণ। তাহলে এই যে চারটে প্রসেস আমরা আলোচনা করলাম, এগুলো কিসের? যান্ত্রিক আবহবিকারের। এইগুলো মেন, এগুলো আগে পড়তে হবে। বাকি ছোট ছোট দুই একটা ও শর্ট কোয়েশ্চেনের মতো হতে পারে, কলয়েড উৎপাদন হতে পারে, তোমার চাপ হ্রাসের ফলে আবহবিকার হতে পারে, ছোট ছোট কিছু আছে। কিন্তু এই চারটে তোমার ডায়াগ্রাম সহ তোমাকে লিখতে হবে পরীক্ষায়, তোমার 5 নম্বর এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি রাসায়নিক আবহবিকারে। কিসে যাচ্ছি? রাসায়নিক আবহবিকার। এইবার আমি কি বললাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, হাত খুলে পড়ে আছে, দেখে গেল হ্যাঁ এটা তো স্যারের হাত, হ্যাঁ এই হাতে একটা কি ছিল দেখলাম, হ্যাঁ ঠিক আছে, হাতটা তো এরকমই আছে, যা আবার প্লাস্টিকের হাত লাগাতে হবে, সেটা ব্যাপার না। এবার আমি ধরো পুড়ে গেছি পুরো, পাশ দিয়ে তুমি যাচ্ছি, হ্যাঁ কে না কে পুড়ে গেছে, শিম্পাঞ্জি কোথাকার কে আছে না, চেনা যাচ্ছে না, চিনবি কি করে আমাকে তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কেমিক্যাল পুরো গঠনই চেঞ্জ হয়ে গেছে, মুখ টুক কিছুই বুঝতে পারবে না, কে পুড়েছে কি করে বুঝবো? ডিএনএ টেস্ট করতে হবে। কি করেছে? এই যে আহমেদাবাদে এত বড় একটা প্লেন ক্র্যাশ হলো, কিভাবে চিনলো? ডিএনএ টেস্ট করে চিনতে হবে। বেশ কিছু তো বুঝতেই পারছেন যে কে, সব পুরো কালো হয়ে গেছে, কি এটা? তো বিষয়টা কি বলছি, রাসায়নিক আবহবিকারে কার রাসায়নিক আবহবিকার রয়েছে তাকে আর ফিরিয়ে আনা যায় না, অর্থাৎ পুরো কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়। ও যে আবহবিকারটা হলো, যান্ত্রিক আবহবিকারে কি দেখলাম, হ্যাঁ এটা ব্যাসল্টের টুকরো ভেঙে গেছে, ওই ব্যাসল্টটাই চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? রাসায়নিক আবহবিকারে ওকে আর ব্যাসল্ট করা যাবে না। রাসায়নিক আবহবিকারে রাসায়নিক পরিবর্তন হয়, কোনো শব্দ হয় না, নিঃশব্দে পুরো চেঞ্জ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে না ফাঁকা কলসি বাজে বেশি,
আর টাকা বেশি থাকলে বাজে কম, ওই ফাঁকা কলসি বাজে বেশি। যান্ত্রিক আবহবিকারে কি হচ্ছে, নো প্রবলেম, আটা দিয়ে জুড়ে আবার শিলা বসিয়ে দাও। আর রাসায়নিক আবহবিকারে আর কিচ্ছু করা যাবে না, পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ, ফাটাফাট সব চেঞ্জ। রাতারাত্রি পতাকা চেঞ্জ হয়ে গেছে চারিদিকে, কিছু করার নেই, চারিদিকে পতাকা চেঞ্জ হয়ে গেছে রাতারাত্রি, এক পতাকা থেকে আরেক পতাকা বেরিয়ে গেছে। তো বিষয়টা কি, রাসায়নিক আবহবিকারে পুরোপুরি কি হয়, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বলছি, কার্বনেশন। কার্বনেশন হচ্ছে রাসায়নিক আবহবিকারের একটা প্রক্রিয়া, এতে শব্দ হয় না কোনো। কার্বনেশন, কার্বনেশন, একে অঙ্গার যোজন বলা হয়। কার্বনেশনকে কি বলা হয়, অঙ্গার যোজন। কার্বনেশনকে বলা হয় অঙ্গার যোজন। বিষয়টা কি, বিষয়টা বুঝতে হবে, অঙ্গার যোজনটা বুঝতে হবে। যে ধরো বৃষ্টি হয়, তো বৃষ্টি হয় না, আরে বৃষ্টি হয়, তো বৃষ্টি হয়, বৃষ্টির সংকেত কি, সংকেত হয়তো। এবার একটা জিনিস, বাতাসে অনেক গ্যাস আছে, বিভিন্ন পরিমাণ, বিভিন্ন ধরনের গ্যাস আছে। আচ্ছা, বাতাসের মধ্যে CO2 নেই, আছে তো, এর সাথে CO2 মিশতে পারে না, তাহলে H2O এর সাথে CO2 মিশতে পারে না, তাহলে H2O এর সাথে যদি CO2 মিশে এরা সংসার হবে, নতুন সংসার করছে এরা সবে, তো এদের সংসারে নতুন প্রজন্ম আসবে, সে হচ্ছে H2CO3। H2CO3 নতুন প্রজন্ম, ডেঞ্জারাস প্রজন্ম, ধ্বংস করে দেবে সব। এই H2CO3 মারাত্মক পরিমাণ একটা অ্যাসিড, এই অ্যাসিডটার নাম কার্বনিক অ্যাসিড। কি নাম, কার্বনিক অ্যাসিড। এদের সংসারে একটা অ্যাসিড এসছে, জল আর কার্বন ডাই অক্সাইডের সংসারে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে। মানে সত্যি এই অ্যাসিড ডেঞ্জারাস অ্যাসিড, কি করবে দেখ। তো H2O + CO2 = H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি হলো। এই কার্বনিক অ্যাসিড এত ডেঞ্জারাস জিনিস, বড় বড় যে স্মৃতি সৌধগুলো রয়েছে আমাদের, সেই বড় বড় স্মৃতিসৌধগুলোকে নিঃশব্দে ভ্যানিশ করে দিচ্ছে। ডেঞ্জারাস জিনিস তৈরি হয়েছে। এদের সংসার কে করতে বলেছিল, এরা সংসার করেছে বলেই এই ডেঞ্জারাস জিনিস তৈরি হয়েছে। বড় বড় স্মৃতিসৌধগুলো ধ্বংস করে দিচ্ছে নিঃশব্দে, কোনো শব্দ হচ্ছে না, নিঃশব্দ বিপ্লব করছে। তাহলে এ কি করছে, CaCO3 এর সাথে বিক্রিয়া করছে। কে বলেছিল এর কাছে যেতে, এর ধারে কাছে আসতে কে বলেছিল, কিন্তু ওই যে অ্যাসিড, ডেঞ্জারাস জিনিস এসে গেছে। CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, এর নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর। ওই যে মার্বেল চুনাপাথরই তো রূপান্তরিত রূপ মার্বেল। তো সেই স্মৃতিসৌধগুলো তাজমহল হতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, রানী ভিক্টোরিয়া এসেছিল, তার স্মৃতিতে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে। আর এ হতচ্ছাড়া বিপ্লবী ছিল মনে হয়, কোনো বিদ্রোহী বিপ্লবী ছিল, এ হঠাৎ করে জন্ম নিয়ে হঠাৎ করে সব হঠাৎ করে দিচ্ছে। CaCO3+ যদি এই কার্বনিক অ্যাসিড চলে আসে এখানে, H2CO3, এর অস্তিত্ব বিপন্ন করে ছেড়ে দেবে, পুরো ধ্বংস করে ছেড়ে দেবে। হয়ে যাবে কি, এদের জন্য তৈরি হয়ে গেল CaHCO3 এর হোল 2। এটাকে বলা হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, একে বলে ক্যালসিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। কে, CaHCO3 হোল 2। তার মানে চুনাপাথর থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটে কনভার্ট হয়ে গেল, শুধু 1 ফোঁটা 2 ফোঁটা অ্যাসিড মিশে। কি ডেঞ্জারাস ভাবতে পারছিস? তাহলে এইটা হচ্ছে রাসায়নিক আবহবিকারের একটা প্রক্রিয়া, এর নাম কার্বনেশন, কার্বন যুক্ত হওয়া। কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, জলের সাথে মিশেছে, অ্যাসিড তৈরি করেছে। এই অ্যাসিড গিয়ে ডেঞ্জারাস হামলা লাগিয়েছে। হামলাটা সমাধি সৌধের উপরে, স্মৃতি সৌধের উপরে, বিভিন্ন স্টোন ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে যাচ্ছে, আস্তে 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 ক্যান্সার হয়ে যাচ্ছে। মানে কোমায় চলে যাবে, কোমায় চলে যাবে, কিছু করার নেই। ডেঞ্জারাস পরিমাণ, ডেঞ্জারাস পরিমাণ। ওই ক্যান্সার রোগের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হয় বলতো, কেমো দিতে হয়। ও কোমায় চলে গিয়ে আর কেমো হবে না, ও কোমাটা এমন পরিমাণে কোমা হয়েছে, এই কোমাটা থেকেই কেমো হয়। এই কোমাটা মাই হয়ে গেছে, ও মা বলে ভ্যানিশ হয়ে যাবে, ও আর কেমো হবে না, ঠিক আছে? তো এ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এই অ্যাসিড বৃষ্টির কারণে।
অ্যাসিড বৃষ্টির কারণে। তাহলে এইটা কি ধরনের আবহবিকার? নাম কি? কনসেপ্ট ক্লিয়ার? জল পড়ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, অ্যাসিড তৈরি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বনেট কিসে কনভার্ট হচ্ছে? পুরো লেখা যাবে গল্প করে, আবার কোমা কেমো লিখে দিস না। এর অনেক গ্যাস থাকে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মধ্যে থেকে বিক্রিয়াটা হচ্ছে ওর সাথে মিশে। এইবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে অক্সিডেশন। এই আরেক ডেঞ্জারাস ব্যাপার, অক্সিডেশন। অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণ এটা কি? অক্সিজেন যুক্ত হওয়া। এখানে কি হয়েছিল? কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, এবার অক্সিজেন জারিত হবে, অক্সিজেন যুক্ত হবে জলের উপস্থিতিতে। দেখো তোমরা বাড়িতে ছাদ দেওয়ার সময় দেখেছো অনেক রড টড এনে রেখেছে, বা গ্রিল দেখেছো তোমরা, গ্রিলে দেখেছো মাঝে মাঝে জং পড়ে গেছে, মরচে পড়ে। তাহলে এই গ্রিলের ওই মরচে দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে উঠে চলে আসছে, ওকে কোনোভাবেই আর ওই লোহার সাথে লাগাতে পারছো না, চিনাই যাচ্ছে না কে ভাই তুমি, কোথায় ছিলে, হঠাৎ এলে। তো ভিন গ্রহের মানুষ না, ওর সাথেই ছিল, ওর ভেতর থেকেই জন্ম নিয়েছে, কিন্তু জন্ম নেওয়ার পর ওকে আর ডিএনএ টেস্ট করে বোঝা যাচ্ছে না তুই কে। মহা ঝামেলা, তুই কে ভাই? ও তো জন্ম নিয়েছে কোথা থেকে? লোহা থেকেই। মোর্চেটা জন্ম নিয়েছে লোহা থেকেই, কিন্তু মোর্চে থেকে আর লোহায় চলে আসা যাচ্ছে না, অসম্ভব, অসম্ভব। মোর্চে থেকে আর লোহায় ফিরে আসা যাবে না, এটা একটা আবহবিকার। কি হচ্ছে? লোহাযুক্ত কিছু শিলা থাকতে পারে, আয়রন আছে থাকতে পারে, তো সেখানে এই আবহবিকার যদি হয় সেই শিলা ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। কি করে হচ্ছে? জলের উপস্থিতিতে মরচে তৈরি হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে। ধরো Fe2O3, এই জানো কে? Fe2O3 ফেরাস অক্সাইড, ঠিক আছে, কনভার্ট হয়ে যাবে ফেরিক অক্সাইড। এবার আমরা দেখছি এর সাথে অক্সিজেন মিশছে জলের উপস্থিতিতে। জলের উপস্থিতিতে যদি এর সাথে অক্সিজেন যুক্ত হয়, 2Fe2O3 3H2O কমা দিয়ে লিখতে পারি, ঠিক আছে? একে বলা হয় লিমোনাইট। কি বলা হয়? লিমোনাইট। একে বলা হয় লিমোনাইট। এই লিমোনাইট মানেই মরচে পড়া, লিমোনাইটটাই হচ্ছে মরচে, একটু বাদামি রঙের হয় হালকা হালকা। হ্যাঁ, এর থেকে আর লোহা জেনারেট করা যায় না। তাহলে ওই লোহাটা দিনের পর দিন বাইরে রেখে দাও, দিনের পর দিন ও আস্তে 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 ভ্যানিশ হয়ে যাবে। ও লোহা আর লোহা থাকবে না, আস্তে আস্তে শেষ, আস্তে আস্তে শেষ। এই জন্য লোহার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজ বা বিভিন্ন ধরনের ওই যে আয়রন, স্টেনলেস স্টিল বানানো হয়, বা একটু শক্ত, বলছে টিএমটি, টিএমটি লোহা, বলছে এ জং কা বাপ হে, জং নেই পড়েগা, বলছে ক্যাপ্টেন টিএমটি বার, এই জং নেভি পড়বে, তো এটা ইউজ করো। বলছে কিছু লোকাল রড আছে আর কিছু কোম্পানির রড আছে, বলছে কোম্পানির রড গুলো, হ্যাঁ সিরিয়াসলি, অনেক দেরিতে দেরিতে জং পড়ে। কিছু কেমিক্যাল ওখানে ইউজ করছে, ম্যাঙ্গানিজ ইউজ করছে বিভিন্ন ধরনের, কিন্তু যেগুলো তোর ওই লোকাল রড, ওগুলো কি ওই বাড়ি মাঝে মাঝে যায় না, এই লোহা টিন করা, কাঁচ টিন লোহা চাই, আচার, আইসক্রিম, কাঁচ ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের জুতো ছেঁড়া, দোকান থেকে ওই পুরোনো লোহাগুলো কালেক্ট করে নেয়, ওই লোহাগুলোকে গলিয়ে নেয়, গলিয়ে রড তৈরি করে, ওগুলোকে বলে লোকাল রড, ঠিক আছে? দুর্গাপুর রড লোকাল চলে এলো, আবার ওখানেই কোম্পানির রড পাওয়া যায়, ওখানে আবার বিভিন্ন ধরনের প্রসেসিং হয়, ওতে জং দেরি করে পড়ে। তাহলে বাড়ির ছাদগুলো ওই জন্য তৈরি করার জন্য বলে কোম্পানির রড ইউজ করো। তো এবার আয়রন যুক্ত যে শিলাগুলো আছে সেখানে কিন্তু এই বিষয়টা দেখা যায়। ব্যাপারটা বোঝা গেছে? এই প্রক্রিয়াটার নাম কি? জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া। এরকমই বেশ কিছু প্রক্রিয়া আছে, যেমন জলযোজন। আচ্ছা, যদি লবণ জাতীয় খনিজ থাকে, জিপসাম জাতীয় খনিজ থাকে, এরা জলে দ্রবীভূত হয়ে যায়, তাহলে শিলার মধ্যে থাকতে পারে, তারা কি হবে? জলে দ্রবীভূত হয়ে যায়, মানে গুলে যায়। তখন কে? একজন দ্রাবক আর একজন দ্রাব্য পদার্থ, তাই তো? তখনও কিন্তু একে বলছে সলিউশন বা দ্রবণ, তখনও আবহবিকার হচ্ছে, গুলে যাচ্ছে তো জলের সাথে। তাহলে এই ধরনের শিলাগুলো কি হবে? যারা জলের সাথে গুলে যেতে পারবে। তাহলে এই ধরনের খনিজ যে শিলায় আছে তারা জলের সাথে দ্রবীভূত হয়ে গুলে যাচ্ছে, এটাও একটা আবহবিকার। আবার হাইড্রোজেন যে আয়ন, যে জলে জলযুক্ত হাইড্রোজেন আয়ন, অনেক সময় কি হয়, হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যেতে পারে, H+ আর OH- হাইড্রক্সিল আয়ন, তখনও কিন্তু আবহবিকার হতে পারে। অর্থাৎ এ যে ভেঙে যাচ্ছে তার ফলেও কিন্তু শিলার দুর্বলতা আসতে পারে। এরকম ছোট ছোট কিছু পয়েন্টস রয়েছে,
কিন্তু মেন আবহবিকার, যান্ত্রিক রাসায়নিক আবহবিকারের হচ্ছে ওই কার্বনেশন আর জারণ, এই দুটো খুব ভালো করে পড়তে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে আছে জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের তিনটে যে আছে প্রকারভেদ, তার মধ্যে আরেকটা আছে জৈবিক আবহবিকার। এই জৈবিক আবহবিকারে কি হয়? জৈবিক আবহবিকার মানে তিনজন মিলে করবে, উদ্ভিদ এবং প্রাণী মেনলি হয়, কিন্তু এর মধ্যে মানুষকে আলাদা করে রাখতে হবে। একটা হচ্ছে উদ্ভিদের দ্বারা, একটা হচ্ছে প্রাণী দ্বারা, আর একটা হচ্ছে মানুষ দ্বারা। তাহলে জৈবিক আবহবিকারের তিনজনকেই অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। উদ্ভিদ দ্বারা জৈবিক আবহবিকার হয়, প্রাণী দ্বারা জৈবিক আবহবিকার হয়, মানুষ দ্বারা অনেক বেশি হয়। মাটি খুঁড়ছে, বাড়িঘর তৈরি করছে, চাষবাস করছে, রাস্তাঘাট তৈরি করছে, সব কাজে মানুষ কিন্তু আবহবিকারে অংশগ্রহণ করছে। জৈবিক আবহবিকার, কারণ মানুষ একটা জীবের মধ্যেই পড়ে। উদ্ভিদ দ্বারা আর প্রাণী দ্বারা। প্রাণী দ্বারা কি? ইঁদুরের কথা তো বলিসই না, যেখানে মাটি পাচ্ছে গর্ত করে ঢুকে যাচ্ছে। ছুঁচোর কথা বলিস না, খরগোশ থেকে শুরু করে এরকম বেশ কিছু প্রাণী আছে যারা মাটি করে তার মধ্যে ঢুকে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই ধরনের যে প্রাণীগুলো যারা মাটি খুঁড়ছে, তারাও আবহবিকারে অংশগ্রহণ করছে। এইবারে ধর এরা ম্যাক্সিমামই জৈব যান্ত্রিক আবহবিকারে অংশগ্রহণ করে। জৈব যান্ত্রিক, এই যান্ত্রিক আবহবিকার দু ধরনের হয়। একবার এই জৈব আবহবিকার দু ধরনের হয়, একটা জৈব যান্ত্রিক, আরেকটা হচ্ছে জৈব রাসায়নিক। জৈব রাসায়নিক তার মানে এমন কিছু রাসায়নিক পদার্থ ইউজ হচ্ছে। তাহলে জৈবিক আবহবিকারেরও দুটো অংশ, একটা জৈব যান্ত্রিক আর একটা জৈব রাসায়নিক। এই জৈব রাসায়নিকে উদ্ভিদ আছে, যেমন ধর উদ্ভিদের শেকড় দিয়ে এক ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ নির্গত হয়, যার জন্য পাথরকে দুর্বল করে ফাটিয়ে দিতে পারে। বলছে গাছের শিকড় ঢুকে গিয়ে পাথর ফাটিয়ে দিছে। হ্যাঁ, বড় বড় বট গাছের শিকড় গুলো বড় বড় পাথর ফাটাই দিতে পারে। বলছে বাড়ির আশেপাশে গাছ ফাছ লাগাস না, ভিত ফাইটা দিবে, তো ভাঙিয়ে দেবে। সত্যি পাথর ফাটিয়ে দিতে পারে গাছের শিকড়। ওর শিকড় দিয়ে এক ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ নির্গত হয়, ফাটিয়ে দিতে পারে পাথর। তাহলে এইটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকারের মধ্যে পড়বে। ঠিক আছে? জৈব যান্ত্রিক আর জৈব রাসায়নিক দুই ধরনের মধ্যে পড়ে। এই তিনটে আবহবিকারের প্রকারভেদ হলো। এবার আবহবিকারের ফলাফল। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আবহবিকারের ফলে তো শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছেই, একে কি বলে? রেগোলিত। এই রেগোলিত থেকেই মাটি তৈরি হয়। তাহলে আবহবিকারের মেন ফলাফল হচ্ছে মাটি তৈরি, মাটির সৃষ্টি হওয়া। রেগোলিত থেকে কিভাবে মাটি তৈরি হয় দেখো, এই জায়গাটা বুঝতে হবে। সয়েল প্রোফাইল সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়া হবে এখন। যে ধরো রেগোলিত তৈরি হলো, রেগোলিত মানে কি হচ্ছে? শিলা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড। এই রেগোলিতের সাথে উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ বা উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন দেহাবশেষ সেগুলো যুক্ত হতে পারে কি পারে না? যখন এই জৈব পদার্থগুলো যুক্ত হচ্ছে, তখনই এদের মধ্যে বিভিন্ন ধরনের বিয়োজন ঘটবে। এই রেগোলিতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি আছে বলতে পারবে কেউ? খনিজ পদার্থ। শিলা মানে তো খনিজ দিয়ে তৈরি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে মাটির ভেতরে খনিজ পদার্থ থাকে। সবচেয়ে বেশি কি থাকে? খনিজ পদার্থ। এবার কারণ শিলা বিভিন্ন খনিজ দিয়েই তৈরি, আর এটা শিলার ভেঙে যাওয়া অংশ রেগোলিত, তাহলে এর মধ্যে খনিজ পদার্থ আছে। এই খনিজ পদার্থ অপসারিত হবে। জৈব পদার্থ যখন এর সাথে মেশে, তখন এই লেয়ারটাকে ও লেয়ার বলা হয়, অর্গানিক লেয়ার। জৈব স্তরের আরেক নাম হচ্ছে ও স্তর। এটা উর্বরতা শক্তি বেশি থাকে। তাহলে মাটির উর্বরতা শক্তি সবচেয়ে বেশি থাকে কোথায়? এই ও স্তরে। তার জন্য ও স্তরে কি হয়? গাছপালাগুলো এখানে বেশি, এখানেই বেশি গাছপালা দেখা যায়। কোথায়? এই ও স্তরে। গাছের শিকড় এখান দিয়ে আসে। ও স্তরে কি হয়? ও স্তরে গাছের শিকড়গুলো আছে, গাছগুলো কিন্তু এখানেই বেশি আছে। কোথায়? ও স্তরে, মাটির ও স্তরে। বৃষ্টি হবে কি হবে না? আচ্ছা, বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টি হলে এই স্তরের মধ্যে বিয়োজন হবে কি হবে না? এখানকার যে উর্বর পদার্থগুলো, এই যে জৈব পদার্থগুলো মিশেছে, একটা প্রসেস তৈরি করে, তাকে হিউমিফিকেশন বলে। তাহলে এই স্তরে কি কাজ করে? হিউমিফিকেশন। এই হিউমিফিকেশন প্রসেসের মধ্যে হিউমাস তৈরি হয়। কোথায়? এই স্তরে। ঠিক আছে? হিউমিক অ্যাসিড তৈরি হয়, হিউমাস তৈরি হয় জৈব পদার্থ মেশে বলে। জৈব পদার্থ মেশছে, গাছের যে সমস্ত ধর পচা পাতা বা গাছের দেহাবশেষ, কাণ্ড, বিভিন্ন ধরনের উদ্ভিদের মৃতদেহ, এরা সবাই মিশছে, এখানে হিউমিফিকেশন প্রসেস হচ্ছে, এখানে বৃষ্টি পড়ছে, তার ফলে এই স্তরের খনিজ পদার্থগুলো ধুয়ে নিচের স্তরে চলে আসছে। এখানকার খনিজ পদার্থগুলো ধুয়ে কি হচ্ছে? বিয়োজন ঘটে, ধুয়ে নিচের স্তরে খনিজ পদার্থ চলে আসছে। এই যে নিচের স্তরে চলে আসা, এটাকে বলা হয় এলুভিয়েশন। কি বলা হয়?
এলুভিয়েশন, এই এলুভিয়েশন যে স্তরে হয় সেটা হচ্ছে এ স্তর। কি স্তর? তাহলে এ স্তরে কি হয়? এলুভিয়েশন। কি হয়? এইবার এখানে গিয়ে এই উর্বর জাতীয় পদার্থগুলো সব গিয়ে জমা হচ্ছে এই বি স্তরে। এই উর্বর পদার্থগুলো সব গিয়ে জমা হচ্ছে কোথায়? এই বি স্তরে। একে বলা হয়, এই স্তরটাকে বলা হয় ইলুভিয়েশন। কি বলা হয়? ইলুভিয়েশন। এ আগে আসে না ই আগে আসে? তাহলে এলুভিয়েশন আগে হবে, ঠিক আছে, তারপর ইলুভিয়েশন। এইবার এটা হচ্ছে বি স্তর। কোন স্তরকে ইলুভিয়েটেড স্তর বলে? কোন স্তরকে এলুভিয়েটেড স্তর বলে? একদম নিচে আছে প্যারেন্ট মেটেরিয়াল স্তর, এটাকে সি স্তর বলা হয়। কি স্তর? সি স্তর। অর্থাৎ এটা হচ্ছে আদি শিলা স্তর। এটা কি স্তর বলা হয়? আদি শিলা স্তর। এটাকে বলা হয় পি স্তর। এটাকে প্যারেন্ট মেটেরিয়াল স্তর বলা হয়, সরি এটাকে সি স্তর বলা হয়, সি স্তর। তাহলে ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, এদের বৈশিষ্ট্যগুলো বোঝা গেছে। কোথায় কি হতে পারে বুঝতে পেরেছো? জেনি একটা দুর্দান্ত ফর্মুলা দিয়েছে। এমনি মৃত্তিকা বিজ্ঞানী বলা হয় ডকুচেপকে, ডকুচেপ মৃত্তিকা বিজ্ঞানী। আর জেনি একটা সুন্দর কনসেপ্ট দিয়েছে, কি বলছে? সয়েল, SOIL, সয়েল মানে মাটি। সয়েল মানে মাটি। সয়েল ইজ দ্য ফাংশন অফ মানে এই যে ব্র্যাকেট যাবে, সয়েল ইজ দ্য ফাংশন অফ। বলছে কি, কিসের ফাংশন? বলছে দাঁড়াও বলছি। একটা হচ্ছে অর্গানিক ম্যাটার, একটা হচ্ছে সিএল মানে ক্লাইমেট, একটা হচ্ছে রিলিফ মানে ভূপ্রকৃতি, একটা হচ্ছে টি মানে টাইম। ঠিক আছে, তাহলে অর্গানিক ম্যাটার, সিএল মানে ক্লাইমেট, রিলিফ মানে ভূপ্রকৃতি, টি মানে টাইম, আর একটা হচ্ছে প্যারেন্ট মেটেরিয়াল মানে আদি শিলা। এদের ফাংশন হচ্ছে সয়েল। তার মানে অর্গানিক ম্যাটার মানে কি জানি তো আমরা, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যুক্ত হয়েছে। আচ্ছা, সিএল মানে কি? ক্লাইমেট। আমরা তো জানি ক্লাইমেট মানে কি? জলবায়ু, মানে হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত। তো এরা তো মাটিতে লাগবেই। আর মাটি বেশি উৎপন্ন হয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে। যেখানে বৃষ্টিপাতও হয়, উষ্ণতা খুব ভালো আছে, সেখানে মাটি খুব দ্রুত উৎপন্ন হয়। তাহলে ক্লাইমেটিক কন্ডিশন অলসো নিডেড টু ক্রিয়েট সয়েল। তারপর আর মানে রিলিফ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, একটা ভূপ্রকৃতি আছে এরকম ঢালু, আর একটা ভূপ্রকৃতি আছে প্লেন। কোথায় মাটি তাড়াতাড়ি তৈরি হতে পারে? প্লেনে, কারণ এখান থেকে নরণচরণ বেশি হবে, এখান থেকে নরণচরণ বেশি হবে, তাই তো? এখানে নরণচরণ হবে আর এখানে নরণচরণ হবে। এর বেশি নরণচরণ হলে মাটি তৈরি হতে প্রবলেম হবে। তাহলে ঢালু ভূপ্রকৃতিতে খুব একটা তাড়াতাড়ি হয় না মাটি তৈরি, কিন্তু সমতল ভূপ্রকৃতিতে মাটি দ্রুত তৈরি হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মাটি তৈরি হতে গেলে এই রিলিফও ক্রিয়েট করে। রিলিফ অলসো ক্রিয়েট সাম ফাংশন অর ক্রিয়েট সাম ডিফারেন্ট কাইন্ড অফ কি বলবো, সহযোগিতা করে এখানে। কোথায়? এই মাটি সৃষ্টিতে। আর কি আছে রিলিফের পরে? টাইম। আরে একদিনে তো মাটি সৃষ্টি হয় না, হাজার বছর লাগতে পারে। তো টাইমও কিন্তু সময় সাপেক্ষ, ধৈর্য রাখতে হবে, মাটি তৈরি হতে সময় লাগতে পারে। তারপর প্যারেন্ট মেটেরিয়াল, আদি শিলা তো আগে লাগবে ওকে। ওই যে রেগুলিত গুলো, ওগুলো তো ওইগুলোই তো প্যারেন্ট মেটেরিয়াল, আদি শিলা। ব্যাপারটা বোঝা গেছে? তো আদি শিলা লাগবে। আদি শিলার উপরে ডিপেন্ড করে, এটাকে জনক শিলা বলা হয়। কি? বাবা মার উপর ডিপেন্ড করে বাচ্চা কেমন হবে। তা আদি শিলার উপর ডিপেন্ড করে যে মাটি কেমন হবে। এই জীবনেও ব্যাসল্ট থেকে অন্য মাটি তৈরি হবে না কৃষ্ণ মৃত্তিকা ছাড়া। কেন? কারণ ওটাই ওর আদি শিলা, ওটার ওর জন্মদাত্রী কে? ব্যাসল্ট থেকে কালো মাটি তৈরি হয়, লোহিত মাটি তৈরি হয় গ্রানাইট থেকে। কেন? কারণ এদের জনক শিলা, প্যারেন্ট মেটেরিয়াল কোন শিলা তার উপর ডিপেন্ড করছে কোন মাটি তৈরি হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে ফাংশন, সয়েল ক্রিয়েটিং ফাংশন। এবারে মাটি যে তৈরি হলো, ভাই যার জন্ম হয় তার মৃত্যু হয়। বড় বড় পৃথিবীর যত বড় বড় পাওয়ারফুল মানুষ আছে না কেন, সবার মৃত্যু হবে। গাছ জন্মেছে মরবে, মাটি জন্মাচ্ছে মরবে, শিলা জন্মেছে মরছে, কারুর শেষ নেই। কারুর মানে এরকম নেই যে শেষ হবে না, সবার শেষ আছে। ঠিক আছে? তো এই যে মহা বিস্ফোরণ তত্ত্বে বলছে না, যে সৌরজগতও কিন্তু শেষ হচ্ছে, আস্তে আস্তে ভ্যানিশ হচ্ছে। তো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে সবকিছু, যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে। ঠিক আছে? তো এই জায়গাটা কি আছে, আমরা কি বলছি যে মাটির কি হয়? মাটি তৈরি হলো, মাটি তাকেই বলবো যেখানে উদ্ভিদ বেঁচে থাকতে পারবে, না হলে মাটি না। উদ্ভিদ বাঁচার রসদ না পেলে মাটি না, তোর মার নাম মাটি না।
তোমার নাম মাটি তখনই হবে যেখানে উদ্ভিদকে খাঁটি ভাবে বাঁচানো যাবে একটা আঁটি পুঁতে। আম গাছের একটা আমের আঁটি পুঁতে দিলাম, দীর্ঘদিন পর ওখান থেকে চারা বেরোবে, চারা ফুটে আমের আঁটি দিয়ে বাচ্চা হয়ে সেখান দিয়ে আবার আম হবে। হ্যাঁ, ওটা মাটি ডালে হয়নি মানে ওটা মাটি না, হয়েছে মানে মাটি। এ মাটি খুব খাঁটি, কারণ এ বাঁচিয়েছে আমের আঁটি, লাগেনি কোনো কাটি। হ্যাঁ, আমি অল্প করে পেয়েছি চাপাটি। চাপাটি, চাপাটি হচ্ছে রুটি, তাই না? চাপাটি রুটি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে, কি মাটি হলে কি হয়। দেখো, মাটির ওপরে বৃষ্টির ফোঁটা যদি পড়ে তাহলে মাটি ক্ষয় হবে কি হবে না? হবে। মাটি তৈরি হয়েছে, তাহলে মাটির ওপরীয় স্তর দিয়ে যদি বৃষ্টি পর পর পড়তেই থাকে তাহলে মাটিকে আর আলগা রেখে দিয়েছো তুমি, তাহলে ওপর দিয়ে মাটি ধুয়ে যাবেই, যাবে না? এই যাবে কি যাবে না? তাহলে মাটি যদি ওপর দিয়ে ধুয়ে চলে যায় তা ক্ষয় হচ্ছে না? এটাকে শীত ক্ষয় বলে বা চাদর ক্ষয় বলে। ক্লিয়ার? কি ক্ষয় বলে এটাকে? শীত ক্ষয় বা চাদর ক্ষয়। এবার একটা জিনিস দেখো, মাটি ধুয়ে চলে যাচ্ছে, মাটির উপর দিয়ে বৃষ্টি এমন একটা কাজ করছে যে এখান দিয়ে কন্টিনিউয়াসলি জল যাচ্ছে, ড্রেনের মতো যেতেই থাকছে যেতেই থাকছে যেতেই থাকছে। তাহলে এই জায়গাটায় নিজের মতো করে একটা ড্রেন করে নেবে না? মাটিতে একটা ড্রেন তৈরি হবে না? হবে কি হবে না? জল কন্টিনিউয়াসলি গিয়ে গিয়ে ওই জায়গাটায় তো গর্ত করে দিয়েছে, তাহলে একটা ড্রেনের মতো তৈরি হয়ে গেছে না? এটাকে নালী ক্ষয় বলে। কি ক্ষয়? নালী ক্ষয়। আচ্ছা, এই ড্রেনটা কি বড় হবে না? আরো বেশি জল যাবে এর ভেতর থেকে, বড় বড় বেশি বেশি জল যাচ্ছে, আরো বেশি ক্ষয় হবে। তাহলে কি হবে এই জায়গাটায়? এই নালী আরো বড় হয়ে যাবে, এই নালী আরো বড় হয়ে যাবে। হবে কি হবে না? না, না হলে বল যে হবে না। হবে? তোরা বলছিস তো, তাহলে হবে। তাহলে নালী বড় হয়ে গেছে। এই গুলোকে অনেক সময় র্যাভাইন বলা হয়, অনেক সময় খোয়াই ক্ষয় বলা হয়, বিশেষ করে ল্যাটেরাইট মাটিতে। অনেক মানে তোরা যারা ঝাড়খণ্ড মানে শান্তিনিকেতনের দিকে গেছিস তারা দেখতে পাবি যে লাল মাটি, ল্যাটেরাইট মাটি, বড় বড় গর্ত, বড় বড় এরকম ড্রেন তৈরি হয়ে রয়েছে, বড় বড় ড্রেন তৈরি হয়ে রয়েছে। কে তৈরি করেছে ওখানে? ওই বৃষ্টির জল। ওই বৃষ্টির জল ওখানে বড় বড় ড্রেন তৈরি করে রেখেছে। আর এইদিকে গাছপালা হয়ে রয়েছে, শালবাগান, মাঝখানে হঠাৎ বড় ড্রেন। ভাই, ড্রেন কোথা থেকে এলো? আর ও মাটি দিয়ে বাড়ি ঘরদরও তৈরি করতে পারবে না, তো কাঁকড় মাটি, ওই দিয়ে আর কি বাড়ি ঘরদর তৈরি হবে? নদীর মাটি, পলি মাটি নিয়ে গিয়ে বাড়ি ঘরদর তৈরি হবে। ওই ল্যাটেরাইট মাটি গিয়ে কে বাড়ি ঘরদর তৈরি করবে? ও মাটি কোনো কাজে লাগে না, ড্রেন হলো কি করে? মাঝখান থেকে মাটি কাটতে কে এসেছিল? কেউ আসেনি ভাই। বৃষ্টির জল এসে ওখানে বড় বড় ড্রেন তৈরি করে দিয়েছে। একে কি ক্ষয় বলে? খোয়াই ক্ষয়। কি ক্ষয়? বড় বড় ক্ষয় হয়েছে, বড় বড় গর্ত তৈরি হয়েছে, বড় বড় ড্রেন তৈরি হয়েছে, নিচু গভীর গর্ত। তাহলে মাটি ক্ষয় হচ্ছে। মাটি ক্ষয়ের অনেক কারণ আছে। গাছ কেটেছে, তাহলে গাছ কাটলে বৃষ্টির জল সরাসরি পড়বে, মাটি ক্ষয় হবে। অনিয়ন্ত্রিত পশুচারণ হয়েছে, অনিয়ন্ত্রিত, মাটি ক্ষয় হবে। তুমি ঝুম চাষ করছো, ইচ্ছা হয়েছে গিয়ে গাছপালা কেটে দিয়ে চাষবাস করে পালিয়ে গেছো, তা ওই মাটিটার কি হবে? মাটি ক্ষয় হবে? হবে না? এ কি? তা ওই জায়গায় যে মাটিটা ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে ওই প্রকৃতিগুলো তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। মাটিতে রাসায়নিক সার ইউজ করছো, মাটির গুণাগুণ অনেক সময় হারিয়ে ফেলে, মাটি ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ধুয়ে চলে যেতে পারে। মাটি দূষণও অনেক সময় মাটি ক্ষয়ের কারণ হতে পারে। তাহলে মাটি রক্ষা করতে হবে। তোমাকে প্রশ্ন দিতে পারে মাটি ক্ষয়ের কারণ কি, আবার প্রশ্ন দিতে পারে মাটি ক্ষয়ের রক্ষা করবে কি করে, মাটিকে কিভাবে সংরক্ষণ করবে। তাহলে সবার আগে গাছ লাগাতে হবে, কারণ গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে। সহজে বৃষ্টির ফোঁটা ডাইরেক্ট এসে মাটিতে পড়ে না। বৃষ্টির ফোঁটা যদি ডাইরেক্ট মাটিতে এসে পড়ে তাহলে কি হবে? মাটি ধৌত প্রক্রিয়া খুব দ্রুত হতে পারে, খুব দ্রুত চলে যাবে মাটি ধুয়ে। ওই জন্য গাছ লাগাতে হবে বেশি করে, পশুচারণে নিয়ন্ত্রণ আনতে হবে, ঝুম চাষ বন্ধ করতে হবে, সরকারি পলিসি নীতিগুলোকে বেশি করে এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, ধাপ চাষ করা যাবে না। অবশ্যই যাবে, ধাপ চাষ যাবে, ঢালু অংশে চাষ করা যাবে না। কি? তুমি ধাপ চাষ করো, ঢালু জায়গায় চাষ করো না। মানে এইভাবে তুমি চাষ করো না। তুমি এখান দিয়ে একটা ধাপ কাটো, ধাপ কাটো, এখানে ধাপ কেটে এখানে চাষ করো, মাটিটা প্রোটেকশন পাবে। এখানে ধাপ কেটে নাও, তারপরে আবার এখানে ধাপ কাটো, ধাপ কেটে কেটে চাষ করো। পাহাড়ে যদি চাষ করো, ধাপ কেটে কেটে, ফালি কেটে কেটে চাষ করো, সমোন্নতি রেখা বরাবর চাষ করো, একই উচ্চতা যুক্ত স্থানগুলোকে। তুমি যেই ঢালু অঞ্চলে চাষ করতে যাবে ধুয়ে বেরিয়ে যাবে, মাটি ক্ষয়। তাহলে ফালি চাষ করা যাবে, ধাপ চাষ করা যাবে। ব্যাপারটা বুঝতে হবে। মাটি সংরক্ষণ করতে গেলে এগুলো সাইন্টিফিক ভাবে তোমাকে মেনে চলতে হবে। গাছ প্রচুর পরিমাণে পাহাড়ের ঢালে বা বিভিন্ন জায়গায় যেখানে ধস নামতে পারে বা মাটি ধুয়ে চলে যেতে পারে, প্রচুর পরিমাণে সেখানে
তোমাকে বৃক্ষরোপণ করতে হবে। শস্যাবর্তন কৃষি, এটাও কিন্তু তোমার মৃত্তিকা সংরক্ষণে। শস্যাবর্তন মানে কি, এক এক বছর এক এক ধরনের তুমি ফসল চাষ করো, তাহলে সেক্ষেত্রেও মাটির উর্বরতা বজায় থাকে, মাটি ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। ব্যাপারটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? এই টোটাল গেল আবহবিকার চ্যাপ্টার। যে এই আবহবিকার চ্যাপ্টারটা শেষ করলো পুরোটা, এই অবধি পুরো ভিডিওটা দেখলো, তার টেক্সট বই সাথে হেল্প যে নিল, তার কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না, কারণ এই বইতে এর মধ্যে আর এমন কিছু নেই যেটাকে বোঝানো হয়নি। তো পুরোটা তোমাকে গল্পচ্ছলে বোঝানো হলো, এবং পুরোটা তুমি টেক্সট বই ফলো করো, দেখো, আরো একবার তুমি নিজে আত্মীকরণ করো, আশা করি কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এই অবধি থাক।